এই দাঁড়িয়ে এখান থেকে নিয়ে যদি আপনার বুকে লাগাই দেই, মাস্টার মনে ভাবতেছে ও যেভাবে লাইন ধরছে এ তো জাত মারছে। একটা ছেলের নাম মাইনকি, জম্বের টট্টরিয়ে। টট্টরিয়ে বোঝেন? বোঝেন না? চালাক, চালাকের আটি রুইয়ে দিলি আরো চালাক হয়। কত 13 বছর ক্লাস 4-এ ফেল করিয়ে করিয়ে এক স্কুলই রয়েছে পড়িয়ে। মাস্টার মশাইরা এত কয় এক ক্লাসে থাকতি তো লজ্জা নাই গায়ে। স্যার আপনাদের ভিতর প্রেম ভালোবাসার বহুত অভাব দেখা যায়। 13 বছর। স্যার আপনার বয়স কত? কয় আমার এই 57 বছর। বিয়ে করেছেন কত বছর? কয়ে জি কোন জায়গায় হাত দিছে? ভাই বিয়ে করেছি 30 বছর 27 বছর। তাই 30 বছর একটা বউ নিয়ে সত্যি লজ্জা করে না? আমার 13 বছরে যদি দোষ হয় এক স্কুলে, তা 30 বছর একটা বউ নিয়ে আপনি শুয়ে থাকেন, তাতে লজ্জা করে না? মাস্টার কয় কয় খিরে, এ তো মারাত্মক ব্যাপার। হ্যাঁ কি তাহলে? মাস্টার চুপ হয়ে গেছে। কয় স্যার আমি পাশ করলেই তো আমারে পাঠাই দেবেন অন্য জায়গায়। আপনি মাকে নিয়ে সংসার করেন কেন? তারে ভালোবাসেন, ছাড়তে পারেন না, মরা পর্যন্ত তারে নিয়েই থাকবেন। আমিও মরা পর্যন্ত ক্লাস 4-এই থাকবো, কারণ আমি ভালোবাসি স্কুলটারে, আমি ভালোবাসি মাস্টারকে, আমি ভালোবাসি এই চেয়ার টেবিলটা। বুঝবেন না তো আপনারা? মাস্টার কয় কয় কি? হ্যাঁ বউর ভালোবাসা স্কুলে নিয়ে ঢুকাইছে। হ্যাঁ বাবা কাই দেখো তো। স্যার এতদিন তো আপনার তাই পড়িয়েছি, আজকে আমি একটা প্রশ্ন করি। স্যার একটু ঘাবড়িয়ে গেছে। কয় তোর কাছে আবার কি প্রশ্ন আছে? সাবজেক্ট নিয়ে করিস? কয় আমি একটু দেহতত্ত্ব নিয়ে বর্তমান নাড়াচাড়া করতেছি, একটা দেহতত্ত্বের প্রশ্ন করব। এই দেহের মধ্যে ভালো করে শুনো, এদিক ওদিক তাকাইয়ে না, আর তোরা কিন্তু ক্যামেরা রেডি রাখ। কি টাকা গুনতিছ আমার দেওয়ার জন্য? প্রাইজ দেবা? শুনিয়ে নেও, দাঁড়াও, আরে আছে আরো, রস নিয়ে নেও আগে। এ তো কেবল গাছ ঢুকাইছি, তলা পর্যন্ত নেই তো। উপর দিয়ে রসের হাড়ি তো তলায় আর দানা দানা পড়ে রয়েছে, টানিয়ে তুলবো তারপরে তো। তোমার কি প্রশ্ন বাবা বলো? কয় এই দেহের মধ্যে এমন কি বস্তু আছে, সেই বস্তু দেহের যেখানে এক এক জায়গা পরিবর্তন করে নিলেই সেখানে আলাদা নাম হয়ে যায়, বস্তু একই থাকে। যেমন ওর কোলে রয়েছে ঢোল, ওটা ঢোল, ওটা ওই জায়গা যদি দিয়ে দেয় তাহলে ওটার নাম হয়ে যাবে খোল। এই জায়গায় যদি দিয়ে যায় নাম হয়ে যাবে তবলা। ওইটা যদি ওর কোলে দিয়ে দেয় নাম হয়ে যাবে পাখোয়াজ। এইরকম ব্যাপার, কিন্তু ঢোলটা ঢোলই থাকবে। মাস্টার বলে তাই এ তো জীবনে কোনো সাবজেক্টে পাই নাই, বায়োলজিতে নাই, কেমিস্ট্রিতে নাই, জিওগ্রাফিতে নাই, হিস্ট্রিতে নাই। হ্যাঁ তুই এই দেহতত্ত্ব পালি কোন জায়গা? কয় ওই তো, আপনারা তো আমারে বলদ ভাবেন আমি ফেল করি। ফেল যে কেন করি? খালি এই ভালোবাসার জন্য। কয় তুই এই জবাব জানিস? বলে না জানলি কেউ প্রশ্ন করে? আপনারা যখন পরীক্ষার সময় প্রশ্নপত্র ধরিয়ে দেন আমাদের দ্বারে, না জানিয়ে কি প্রশ্ন করেন? কয় তাও তো ঠিক, আপনি এই প্রশ্নটা করলেন কেন? তুই জানিস? না জানলে আমি প্রশ্ন করতে পারি? কয় কি? কয় আপনার মাথায় ওই কালো কালো এগুলো কি? কয় চুল। কয় আমার জবাবে থাকবে না ভুল, এই চুল এখান থেকে তুলে নিয়ে এখান থেকে একটু ছোট ছোট করে কাটিয়ে চোখের উপরে দেবো সাটিয়ে। এইটারে কি আর কেউ চুল কবে? না নাম পাল্টে যাবে? কি কবে? বুড়ু। এই তো আমার জবাব শুরু।
ভালো রে, এই গুরু এই জায়গাতে নিয়ে নাকের নিচে লাগাই দেব, ওটার নাম কি? কয় গোপ। কয় এই তো আমার জবাবের দ্বিতীয় কোপ। কয় এখান থেকে নিয়ে যদি এই জায়গায় লাগাই দেই কি কবে ওটাতে? দাড়ি। কয় মাস্টার মশাই কত খাইছি বেতের বাড়ি, তাহলে আপনি পারেন নাই। আর কলাম না, এই দাড়ি এখান থেকে নিয়ে যদি আপনার বুকে লাগাই দেই, মাস্টার মনে ভাবতেছে ও যেভাবে লাইন ধরছে এ তো জাত মারছে। মাস্টার করে মানা মানকিয়া তোর হাত পাও ধরছি আর তুই নামিস না, ওই জায়গা থামিয়া যা। মানকে থামিছিল, এটা থামে না, মাজার তলা দিয়ে সব কবে পাটিয়া দেছে হাগিয়া দেছে। অগোসাই মানকে তবু সম্মানটা রাখলো, আর এই সম্মান রাখছে। আর কয় 22 নম্বরের খাপ, ওই গল্প মেশে পরে কোনো ওষুধ দিল না, তাতে ভালো হয়ে গেল। তার মানে গল্প সাজানো শেখো আগে, গল্প আগে সাজানো শেখো। প্রথম যেদিন আইছিল জিভে 2 ফোঁটা মারিয়ে দিল 22 নম্বরের পেট্রোল, বুঝতে পারলো। তার মানে তুমি বলছিলে আমি স্বাদ কিচ্ছু বুঝি না, এখন বুঝলে। তার মানে কি ওষুধ পড়ার সাথে সাথে তুমি বুঝিছো, তাই তো নাকি? কায়দা আছে। তারপরের দিন যখন যাবে যে আমার তো স্মরণ থাকে না, দাঁড়াও, একটা খাপে থাকবে খালি জল, কিছু থাকবে না। ও 2 ফোঁটা দিয়ে কয় বসো 1 ঘন্টা। বসলো। মনে হয় তোমার এবার স্মরণ শক্তি ফিরে আসিয়া গেছে। না না মনে নাই, কি যে কয় কথা মান ওই 22 নম্বরের খাপ টান। উনি তো ওটা দেবেন না, ওটার মধ্যে পেট্রোল। কয় যে ফেরে নাই বলে স্মরণ শক্তি। গল্প সাজাতেই পারে না, আবার গল্প কয়। সাজাতি আমি না কায়দা করি নাকি? কি আপনি কি কন গোসাই? হ্যাঁ, গল্প কও ফসা ফস, এখনো বোঝো না কাব্য রস। চুপ করে থাকেন সবে, ওর আসল কথার জবাব হবে। পাগল কেন ভাই? আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, ভালোবাসবেন সবাইকে। সংসারে যেমন মা বাবাকেও মানুষ ভালোবাসে, ছেলে মেয়েদের ভালোবাসে, ভাইদেরও ভালোবাসে, কিন্তু স্বামী স্ত্রীর যে একটা ভালোবাসা, এটা কি আর কারোর সঙ্গে হবে? দেখবেন সন্ধ্যার সময় স্বামী বসে আছে বারান্দায়, স্ত্রী প্রদীপ দিতে যাচ্ছে তুলসী তলে, হঠাৎ গায়ে পাও লাগলো, তখন কিন্তু প্রণাম করে, ক্ষমা চায়, তোমার গায়ে পাও লাগছে। রাত 10টার পরে খাওয়া দাওয়া করে যখন খাটের পরে যায়, পাও লাগে না তো কারো গায়ে? পাওটাও লাগে না তো? কথা কও, তখন ক্ষমা চাও। তখন তো পাও আরো আগেই দিয়ে সব কি সত্যি কথা না? তখন ফাঁক ফাঁক করে শুলি আরো না আগায় শীতকালে, ঠিক না? গরম হচ্ছে না তা বোঝো না? এর পরের টুক আর কোয়া যায় না, পরের টুক চোখ বুঝিয়ে দেখে নাও যে কি কি করো। তাহলে তুমি যে তোমার যে ধ্যানের দেবতা হবে সে একজন হবে। রাম হলে রাম, তার নামই জপতে। কৃষ্ণ হলে কৃষ্ণ, গৌর হলে গৌর, হরিচাঁদ হলে হরিচাঁদ, কালী হলে কালী। এটি হচ্ছে তোমার আরাধ্য। গুরুদেবের কাছ থেকে সেই নাম নিয়ে সেই নাম জপতে হবে, আর সবাইকে সম্মান করতে। কি বলেছি বুঝেছেন? তাহলে সুন্দর হবে সমাজ, সুন্দর হবে, সনাতন ধর্মের মানুষের ঐক্য রক্ষা হবে। আমি আগেও বলেছি, এই শিক্ষাগুলো যারা দীক্ষা গুরু
তাদের দিতে হবে শিষ্যদের। বাবা, আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, তোমরা কেউ কি যেন হিংসা করো না। যদি কালী ভজনও করে, যদি দেখো যে মা মা বলে তার চোখের জল ধরে প্রেম ভিতরে, তার চরণ ধুলি নিয়ে বলো, বাবা আমার যেন কৃষ্ণ বলে চোখে জল আসে, প্রেম পাই, তুমি আমাকে একটু কৃপা করো। তার কাছ থেকে প্রেম ভিক্ষা করবা। বুঝতে পারছো কি বলবো? সত্যি কথাগুলো বলে গেলাম, জগতে থাকে যায়। দুইবার পাগল হয়, ও যে পাগলের কথা আলোচনা করেছি সবাই ওই পাগল না। ওই পাগল হয়ে গেলি সে আর বোঝে না, সে যে পাগল তা সে বোঝে না। কিন্তু ভাবের পাগল যখন হয়, সে যে ভাবসাগরে ডুবে আছে, ভাবনায়, এটা বোঝা যায়। তোমার ভাবে প্রভু, আর তো আমি কিছু চাই না, দেখা দাও প্রভু, দেখা দাও। সে তো ভাব জগতে ডুবে থাকে। আর ওই মাথা খারাপের যে পাগলের ব্যাখ্যা করলো না, ওদের মনে থাকে না, ওদের ওকে বলে ব্রেন ডিফেক্ট, মেন্টাল ডিফেক্ট। কিন্তু এই পাগল হচ্ছে ঈশ্বরকে পাবার জন্য, তার ইষ্টকে পাবার জন্য। দুইবার হয়, একবার তাকে পাবার জন্য আকুল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, তখন তার ভালো বিছানা ভালো লাগে না, ভালো খাবার ভালো লাগে না, তার ভিতরে একটা বৈরাগ্য দেখা যায়, কাজ করছে, সব করছে অনাসক্ত হইয়া। বরকট বৈরাগ্য কবু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভঙ্গিবে। ওই অনাসক্ত ভাব উদয় হয়, সব করে। কেউ কোনো বেশি কথা বললে তারে চটিয়ে ওঠে না, সে জানে এরা সবাই চলে যাবে একদিন, কিন্তু যাবার আগে আমার গোবিন্দকে লাভ আমার করতেই হবে। দেখা দাও, দেখা দাও। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে। এবার আপনি মনে মনে ভাবেন, আমি কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। যে যার ভক্ত আমাকে আছি চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। আমার মন পুনয়াক রোগ হয়েছে সয়, আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। দিচ্ছি, ছাড়িয়ে দিচ্ছি, আর দেরি করবো না। আমি লোকজন যাবে না রে, কেউ কেউ যাবে না। মন পড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা না তোমার, পাগল পারা সই হয়ে পাগল পারা না তোমার কুলের ভয়ে ভুলে গিয়েছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। এ বড় কঠিন বেড়া। এই যে ঈশ্বরের জন্য প্রাণ কাঁদলি যে কেমন লাগে। যেমন মা কিংবা বাবা যদি দূরে থাকে, ছোট বাচ্চা যদি কিছুদিন না দেখে, তখন পরাণ পড়ে, পরাণ খালি খালি কাঁদতে চায়, বেকার বেকার করে। ঠাকুর মনে কান্দিস, আমার পরাণ হয় না।
ঠিক ঈশ্বরের জন্য তোমার পরাণ পড়বে ওইরকম, না পাওয়ার পরাণ পোড়া। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আদাম, কেবল বলি মলম মলম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ওষুধ পেল সয়, হরি চিন্তামণি ঔষধ পেল তাহলে পরাণে বাঁচি আমি কি আমাকে আছি। হরে ঘরের বাহির হয়েছি। এরকম তাকে পাবার জন্য পাগল হয়ে যায়। হরি প্রেম বিচ্ছেদ রোগে, আহারে বাসি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি। ভোগে যোগে তখন নামের মালা জপতে ওর ভালো লাগবে না, মালা টালা কোন জায়গায় পড়ে থাকবে তাও জ্ঞানই থাকবে না। হা কৃষ্ণ হা কৃষ্ণ, মালা জপে কতক্ষণ, জ্ঞান থাকবে যতক্ষণ। ভাবময় হয়ে গেলে মালার জপার জ্ঞান থাকবে না, শুধু চোখে জল। হরি বল, হা গোবিন্দ, দেখা দাও দেখা দাও দেখা দাও। হরি প্রেম বিচ্ছেদ রোগে, বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি। ক্ষণে খাসি ক্ষণে কাঁদি সয়, আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি আমি মন পুরা বাউরি সেজেছি, আমি কি আমাকে আছি পরিচাদের নয়ন দিলে হরে ঘরের বাহির হয়েছি। একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে ভালোবাসলে না পেলে অনেকে আত্মহত্যা করে। কোন যুবতী মেয়ে তার প্রেমিককে না পেলে বিষ খেয়ে গলায় দড়ি নিয়ে রেল লাইনে মাথা দিয়ে মরে যায়, মনে না? কিরকম ভাবে তাকে চেয়েছিল, পায় নাই বলে জীবনটাকে শেষ করে দেয়। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন ভগবানকে না পেয়ে কেউ গলায় দড়ি নিয়ে মরেছে? পাবেন? ওই অবস্থা হলেই ভগবান দেখা দেয়। মীরাবাইয়ের কৃষ্ণ যখন দুটো মালা নিয়ে হাতে গভীর নিশীথে গিয়ে বলেছিল, হে গিরিধারী, তোমাকে তো আমি স্বামী জ্ঞানে পূজা করি সেই ছোট সময় থেকে, সবাই বলে মাটির কৃষ্ণ, তারে কেউ স্বামী বলে তার চরণ তলে আত্মদান করে, বিয়ে যদি হয় তাহলে মালা বদল হয়, মালা বদল না হলে কি বিয়ে হয়? আমি একটা মালা তোমাকে দিলাম, এই মালাটা তুমি ধরে পরাই দাও আমার গলা। মাটির কৃষ্ণ মালা দেয়। তখন মীরা বলল, এই মুখ আর দেখাবো না, কারণ সকালে যখন জল ভরতে যাব তখন একই কটূক্তি শুনতে পাবো। মাটির কৃষ্ণের পূজা করে একটা যুবতী মেয়ে, নাকি হয়েছে বিয়ে, এই তোর মালা বদল হয়েছে। যখন কলসি দড়ি নিয়ে নদীর দিকে হাঁটা দিল, জীবন বিসর্জন করবে জলে দিবে, একদম নদীর কূলে গেছে, ঝাঁপ দেবে দেবে, এই টাইমে কৃষ্ণ পিছন থেকে টেনে ধরে বলছে, মীরা কে? আমি তোমার গিরিধারী নাম, আমি এসেছি, এই নাও মালা। তখন নন্দলালা মীরার গলে পরিয়ে দিল মালা। তাই মীরা বলতে পেরেছিল, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। বুঝতে পারছেন? এইরকম পাগল যখন হয়ে যাবে, তোমা বিনা আমার জীবন বৃথা, ঈশ্বরের জন্য হতে হবে, তখন ঈশ্বর দেখা দেবে। আর দেখা দিলে তখন আর একবার পাগল হবে। কেন? তিনি আনন্দময়, সচ্চিদানন্দময়। যখন তুমি তাকে পেয়ে যাবে, আনন্দের সঙ্গে যুক্ত হয়ে, যেমন নদী চলতে চলতে সাগরকে যখন পেয়ে যায়, সাগরের সঙ্গে যুক্ত হয়ে সেই ঢেউয়ের দোলায় নদী মিশে যায়। বুঝতে পারছি?
মানে হওয়া। তাই আমার অশ্বিনীকর্তা কি লিখলেন, এই চলতে চলতে লেগে সেই রূপের ছটা, খসে পড়লো পঞ্চকথা, জাতকুলের পরে দিয়ে বাটা, তরঙ্গে সামার খেলতেছি। দেখেছেন আমি যা বলতেছি মিশে যাচ্ছে তো। আমি যেদিকেতে সাগরে যখন যাই, যেদিক তাকাই জল জল জল। নদীর তো কুল আছে, নদীর একুল আর অকুল আছে, কিন্তু সাগরে যাই মিশে গেলে কি আর কুল থাকে? আমি যেদিকেতে ফিরাই আছি সই, আমি যেদিকেতে ফিরাইয়া হরিময় জগৎ দেখতেছি। হরি হরি বলো, হরিময় জগৎ দেখতেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। কষ্ট হয় কখন যখন জানেন, আমি তো শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার শিষ্য অসীম সরকার। যখন ফেসবুকে আজে বাজে কথা লেখা লেখে, অসীম সরকার আবার কিসির মতুয়া, ভবা পাগলার শিষ্য। কিন্তু এই পশ্চিম বাংলা শুধু নয়, সারা ভারতে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ক্যাসেট আমি প্রথম বের করেছিলাম। সে ক্যাসেটটার নাম আজ থেকে 30 বছরের বেশি হয়ে গেছে বাবা। তখন এত মতুয়া সম্মেলন হতো না কোথাও, যার মধ্যে ঘটপঞ্জিকার গল্প আছে, শোনেন নাই আপনারা? কি সাহস নিয়ে এই ক্যাসেটটা বের করেছিল, জেএমডি কোম্পানি থেকে লক্ষ লক্ষ ক্যাসেট বিক্রি হয়েছে। শুধু ক্যাসেটের লাভের টাকা দিয়ে একটা বাড়ি কিনে ফেলেছিলাম, পাকা বাড়ি। ওতে যেটুক পাওয়া যায়, আর ওই লাভটা ভাবে চিন্তা করে তো করিনি, পাইয়ে দিছি। ওই রকম বিক্রি হচ্ছে, খালি খালি তো কোম্পানি দেয়। এই জন্য কষ্ট হয় মাঝে মাঝে। আমি তো মতুয়া হতে পারি না, কারণ মতুয়া হওয়া অত সোজা না। মতুয়া হতে গেলে মিথ্যা কথা বলা যাবে না, দ্বাদশ আজ্ঞা পালন করতে হবে। তার প্রথম আজ্ঞা হচ্ছে সদা সত্য কথা বলিবে। চুল দাড়ি আসার মালা অনেকের আছে, নিজের কাছে জিজ্ঞেস করুক তো সত্যি কথা কয়ে চলে কিনা। ভবা পাগলার দর্শনের সঙ্গে যদি এই দর্শন না মিলত, আমি তো পাগল খুঁজছিলাম, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল। কারণ পাগলটা থাকে বেদাতীত ভাবে। 18 বার দীক্ষা নেওয়ার পরে তারপরে পাগল পাইছি। মন টেকে নাই, গিয়ে দেখি যে একটা গণ্ডির ভিতরে আবদ্ধ রেখে দেয়। না, আমি গণ্ডিবদ্ধ চিন্তার মধ্যে থাকতে চাই না, আমি অনন্ত আকাশের পাখি। সেই বোধ তার কাছে আছে, পাগল পাই কোথায়? ওই ভবা পাগলা আমাকে ডেকে নিয়েছিলেন লোক পাঠিয়ে। কোনোদিন চিনতাম না যে কাল না ভবা পাগলার আশ্রম আছে। কে কে ডাকতে এসেছিল? সদয় চাঁদ চৌধুরী আর পঙ্কজ ব্যানার্জি, ওই দুইজনকে পাগল পাঠিয়ে দিয়েছিল ওই পাগলাটাকে নিয়ে আয়। পাগল খুঁজতেছে, বুঝতে পারছি। জানতামই না কোথায় ভবা পাগলা, কিন্তু তার দুটো গান গাইতাম। বারে বারে আর আশা হবে না, ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা। বিচার করিবে ওই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায়, আসে অন্ধকার। এই মানুষই দেবতা হয়, হয় অবতার। ভবা কহে চোখ মেলেছে দেখো না,
জানতাম না যে ভবা পাগলা জীবিত আছে নাকি স্বর্গে থাকে না কি। ভালো লাগতো ভবা নামটা শুনে। পাগলা অনেক ঘটনা কৃপা করে তিনি নিয়েছিলেন, খুঁজে বের করতে পারতাম না। তবে এটুক আমার বুঝি, যদি কেউ সত্যি মন দিয়ে সদ্গুরু খোঁজে, সদ্গুরু তাকে টেনে নেবে নেবে নেবে। তোমার মন দিয়ে সদ্গুরু মনে মনে আকাঙ্ক্ষা করতে হবে। যদি বলেন আপনি এতবার দীক্ষা নিয়ে গুরু ত্যাগ করেছেন, আপনি অপরাধী না। গুরু গীতায় লেখা দেখেছিলাম, মধুলুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাত পুষ্পান্তরাত প্রজেক্ট, জ্ঞানলুব্ধ তথা শিষ্য গুরুর গুরুর গুরবন্তরাত বোঝে। একটা ভ্রমর মধু ফোটার জন্য অলি যখন ফুলে পড়ে, সেই ফুলে মধু না থাকলে কি পাতা ছাড়বে? আর এক ফুলে যাবে না? এই জন্য বলছি, যদি কোনো শিষ্য সে যে আকাঙ্ক্ষা করেছে তা না পায়, সে যে মধু চায়, তাহলে অন্য গুরুর কাছে সে যেতে পারে। এবং গুরুদেরও উচিত সে যতটুক স্তরে, যে স্তরে আছে, বলতে হবে বাবা আমি এই স্তর পর্যন্ত জানি, এর পরের স্তর তুমি আর একজন গুরু ধরে নাও, সদ্গুরু দেখে। যেমন প্রাইমারি স্কুলের টিচার আছে, হাই স্কুলের টিচার আছে, কলেজের টিচার আছে, ইউনিভার্সিটির টিচারও আছে। তারপরে পিএইচডি করার জন্য আর একজনের মাধ্যমে করতে হয়, ডিলিট করতে হয়। কথা বোঝা গেল কি? আমি যে পর্যন্ত ঠিক সেই পর্যন্ত শিষ্যকে বলতে বাবা এর পরের টুক আমার কাছে আর নাই। কোথায় পাবেন সে? এই জন্য আমার ধর্ম কথার সাথে সবার সাথে মিলবে না। এই জন্য আমি বৈষ্ণব অতি পারলাম না, আমি মতু অতি পারলাম না, আমি অতি সাহায্য না, আমি যেন পাগল হয়ে যাই। আবার অশ্বিনী গোসাই কি বলছে, তারক চারুতাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে। এই যে একদল মতু আছে, তারা কয় যে মতু ওদের গুরু নেই। এ কি লেখছে অশ্বিনী গোসাই? কি লেখছে, যদি যাবি ওপার পর শ্রীগুরু কান্ডারি হরি নামের তরি, হরি বলে তরি খোলো রে। এবার গুরু ছাড়া কোনোদিন গোবিন্দ ভজন হয়? তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে, তার এই দশা হয় কপালে, সচক্ষে কত দেখেছি। অশ্বিনী ওই রোগে মরুক জলে সাই, অশ্বিনী ওই রোগে মরুক জলে তাহলে আনন্দে নাচি, আমি কি আমাকে আছি। ঘরে ঘরে কিভাবে পাগল হয়ে দিলাম সমাধান। সন্ন্যাস নিতে বলে নাই গৌর ভগবান, সংসারে বসিয়ে হবে যার ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়, যে জন্য নিত্যানন্দের জয় আগে দেয়। দুটি বিবাহ করেছিল নিত্যানন্দ রায়, তার কারণ ছিল বলা ভালো শোনেন জ্ঞানী নরে, একাশ্রিত হয়ে নিতাই যখন এসে ঘোরে। একদিন নিত্যানন্দ খড়দাহে গেল, ভক্তগণ নিয়ে যখন চলিতে এসেছিল, দহ একটা ছিল অতি ভয়ঙ্কর, বিশাল জল আছে তাহারও ভিতর, সেই ভাঙনেতে পড়ে জমি নষ্ট হয়ে যায়। সেখানকার জমিদার ওই খড়দায় সূর্যকান্ত সব খেলেছিল তার নাম, তার দুটি মেয়ে ছিল আমি বলি সমাধান। বোটটা নাইয়ে দিল ওই হ্রদের ধারে, যদি কেউ দহল কেউ বন্ধ করতে পারে। জমিদার বলে আমার মনে আছে ভাবো, আমার দুই মেয়ে তার সঙ্গে আমি বিয়ে দেব। নিত্যানন্দ কিন্তু বোর দেখে নাই, হরি নাম করে চলে দয়াল নিতাই। ওখানকার ভক্ত যারা চরণ ধরে পায়, বাবাই বড় বিপদ হয়েছে খড়দায়, এই দহ বন্ধ হয় না বলি তোমার ধারে, তাই জলে ফসল আদি নষ্ট যে করে। একটা খড় ধরে নিতাই তখন হরি হরি বলে ছেড়ে দিল ওই দহের জলে। খড় যখন ছেড়ে দিল দহ বন্ধ হলো, তাই খড়দহ নাম সেখান থেকে হয়েছিল। জমিদার খবর পেয়ে অগ্নি কাছে আসে,
এসে বলে তখন নিতাইয়ের পাশে বোর্ড লেখা আছে দহ বন্ধ করতে পারলে দুটি মেয়ে দেব আমি তার করো তলে। তখন গৌরাঙ্গের কাছে বিচারে গেল, নিতাই তো আগে বাবা ভেগাশ্রিত হলো। গৌর বলে ভেগে ভেঙে আমার কথা ধরো, এবার তুমি ওই দুটো মেয়ে বিয়ে করো। সংসার শিক্ষা দেবে জগতের নারী ধরে, যাতে সংসারে বসিয়া সবাই ভজন ক্রিয়া করে। আমার নামের আগে তোমার নাম উল্লেখ হবে, জয় নিতাই ভক্তগণে কবে। সংসারে বসিয়ে হলে সে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আমি পরিষ্কার জবাব দিলাম সভ্য সভা খাই, প্রসাদ পাওয়ার সময় হলো আবারও জানাই। এইবার দুজনেতে মিলন হয়ে যাব, তারপরে আপনারাও নেবেন আমরাও প্রসাদ পাবো।